সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুজহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীনতার মাসের শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং গবেষক ও লোকসঙ্গীত শিল্পী ডক্টর তপন রায়ের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই আগামীকাল ঢাকায়। প্রথমে জানিয়ে দিচ্ছি নাট্যোৎসবের সময়সূচি। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে ভাঙাগড়া নাট্যোৎসব। উৎসব চলবে 31 মার্চ পর্যন্ত। এবার জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডি শিল্পাঙ্গন গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী রণজিৎ দাসের চিত্রকলা প্রদর্শনী অব এ পোয়েটিক ভিশন অফ লাইফ। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 12 মার্চ পর্যন্ত। ধানমন্ডি আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে 5 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী টেস্ট অফ লাইট অ্যান্ড ডার্কনেস 2। প্রদর্শনী চলবে 8 মার্চ পর্যন্ত। ধানমন্ডির বেঙ্গল গ্যালারি অফ ফাইন আর্টসে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ঢালিয়াল মামুনের শিল্পকর্ম প্রদর্শনী টাইম কোইন্সিডেন্স অ্যান্ড হিস্ট্রি। চিত্রকর্ম, ভাস্কর্য, স্থাপনা ও চিত্রকল্প সহ এতে 11টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী খোলা থাকছে 19 মার্চ পর্যন্ত। শুভ সন্ধ্যার এবারের আয়োজন এনটিভি হাইলাইটস। রাত 8:20 দেখবেন শফিকুর রহমান শান্তনুর রচনায় সৈয়দ শাকিলের পরিচালনায় ধারাবাহিক নাটক সম্রাট। কেয়া রানী তো সব সময় বিন্দাস। তুমি দিয়ে আমার নামও জানো? নাম জানুম না, কাল পেপারের হেডলাইনে তোমার নাম, আবার টক শোতেও তোমারে দেখছি টেলিভিশনে। রাত 9টায় প্রচার হবে ইভান সাইরের উপস্থাপনায় জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠান বন্ধু তোমারই খোঁজে। বন্ধুরা সব গেছে চলে, কোথায় জানি না, মনে পড়ে তাই হাতটা বাড়াই, বন্ধু তোমারই খোঁজে। রাত 9:40 থাকছে হুমায়ুন ফরিদের পরিচালনায় এনটিভি নির্মিত প্রথম ধারাবাহিক নাটক পাগলা হাওয়ার দিন। আমি কিন্তু এখনো তোর মাকে ভীষণ ভালোবাসি, কিন্তু বাবা থাক না, এই বিষয়ে কথা শুনতে ইচ্ছে করছে না। কিন্তু সত্যটা তো তোকে জানতেই হবে, সেটি জানার অধিকার তোর আছে। আফটার অল তুই আমাদের সন্তান। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে জোনায়েদ বিন জিয়ার প্রযোজনায় অনুষ্ঠান মিউজিক অ্যান্ড রিদম। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি গবেষক ও লোকসঙ্গীত শিল্পী ডক্টর তপন রায়। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আর আপনাকে পেতে অনেক ভালো লাগছে। আমরা গান শুনবো, কথা বলবো। তো শুরুতেই যেটা জানতে চাই যে আমরা সাধারণত লোকসঙ্গীত শুনি, অহরহই শোনা হয়ে থাকে, কিন্তু লোকসঙ্গীতের সঠিক অর্থটা আমরা হয়তো অনেকেই জানি না। তো শুরুতে আপনার কাছে আমার যে প্রশ্ন, যে লোকসঙ্গীত কি? লোকসঙ্গীত কথাটা এটা কিন্তু আমাদের কথা নয়। আমাদের গানের, আমাদের যে নিজস্ব গান সেটা কিন্তু পল্লীগীতি, গ্রাম্য গীতি এই বলেই বেশি পরিচালিত ছিল। 1952 লন্ডনে ইন্টারন্যাশনাল ফোক কাউন্সিল একটা ডেফিনেশন, সংজ্ঞা ঠিক করে যে কাকে লোকসঙ্গীত বলা হবে। ফোক সঙের ডেফিনেশন তৈরি হয় ডক্টর সিসিল সাহার নেতৃত্বে, তার তত্ত্বাবধানে, তার নেতৃত্বে একটা ইন্টারন্যাশনাল ফোক কাউন্সিল এটাকে ঠিক করে 3টে বিষয়ের উপর, যে কি কি হলে লোকসঙ্গীত, ফোক সং বলা হবে। সেটার বাংলা অনুবাদ আমাদের এখানে আসে লোকসঙ্গীত হয়ে। তখন এর মধ্যে দিয়ে প্রচার হয়ে যায়, তখন লোকসঙ্গীত আস্তে আস্তে বেশি সামনে আসে। কিন্তু আমাদের গান অ্যাকচুয়ালি সত্যিকারের অর্থেই পল্লীগীতি বা গ্রাম্য গীতি। আমাদের যে গান, আমরা গ্রামের গান বা পল্লীর গান শুনি, সেটাই সব থেকে সঠিক নাম। কিন্তু এইভাবে লোকসঙ্গীতটা এগিয়ে আসে। তারপর লোকসঙ্গীত আস্তে 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 আরো আধুনিক হতে হতে লোকগান হয়ে আসে। লোকসঙ্গীত থেকে পরিবর্তনের লোকগান। কিন্তু একটা কথা কি, সে যাই হোক, সে যে নামেই আসুক,
যে রূপ নিয়ে আসুক সেটা আলাদা কথা, কিন্তু লোকসঙ্গীতের, কারণ এখন লোকসঙ্গীত বলে আমাদের বলতে হবে, কারণ তার পরিচিতিটাই সব থেকে, এই নামটাই বেশি মানুষের কাছে পরিচিত। আচ্ছা, বর্তমান সময় প্রেক্ষাপটে লোকসঙ্গীতের অবস্থানটা এখন কোথায়? ভালো, খারাপ কিছু না, কিন্তু দুভাবেই চলছে। কিন্তু আমার সব থেকে খারাপ লাগার জায়গা কাজ করে যে আমাদের যে মানুষগুলো লোকসঙ্গীত তৈরি করেছেন, লোকসঙ্গীত কিন্তু শ্রমজীবীদের গান, শ্রমজীবী মানুষের গান, প্রান্তিক সমাজের একবার প্রান্তিক নিম্নবর্গের মানুষের গান। সেই মানুষগুলোর কথা একবার মাথায় রাখা উচিত যারা গান গাইছেন, কোন পরিপ্রেক্ষিতে, কোন প্রেক্ষাপটে এই গান তৈরি হয়েছে। আপনারা অনেকেই জানেন, মানে ইদম শাহ বলে একজন লোক ছিলেন সিলেটের, তিনি এতটাই দরিদ্র ছিলেন, বাজারে সবজি, আলু, পটল, মাছ, মাংসের মতো বিক্রি হতেন বাজারে গিয়ে, মানুষ তাকে কিনে নিয়ে যেত, তার বাড়িতে কাজ করাতেন, এবং সেই মানুষ গান লিখলেন। রণেন রায় চৌধুরী নিয়ে গেলেন সেই গান, হেমাঙ্গ বিশ্বাস ওই বাংলায় নিয়ে গেলেন সেই গান, ঋত্বিক ঘটক ছবিতে ব্যবহার করলেন। গানটা শুনলে বোঝে কতটা পপুলার হয়েছে গানটা। কান্দিয়ায় আকুল হইলাম বব নদীর পারে, মন তরে কে বাপার করে। কান্দিয়ায় আকুল হইলাম বব নদীর পারে, মন তরে কে বাপার করে। নাও আছে খেওয়ানি নাই রে, ও মন মানুষ নাই রে পারে, ও মন মানুষ নাই রে পারে। নাও আছে খেওয়ানি নাই রে, ও মন মানুষ নাই রে পারে, ও মন মানুষ নাই রে পারে। ও মাঝি তোর নাম জানি না, ও মাঝি তোর নাম জানি না, আমি ডাইক দিমু কারে, আমি ডাইক দিমু কারে, মন তরে কে বাপার করে। এই যে গানটি, এই গানটির মধ্যে কিন্তু সুন্দর একটা রিদম রয়েছে। এই রিদমটাকে যদি আমি কান্দিয়ায় আকুল হইলাম পবন করতেই পারি, গানের সুর নষ্ট হবে না, গায়কই নষ্ট হবে না, কিন্তু যে মানুষটি গান লিখেছে সে কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে গান লিখেছে, গানের কথাগুলো কি বলছে, সেটাকে মাথায় রাখলে কিন্তু এই রিদম, এই ছন্দ আসে না। আমার আসল কথা এটা যে আমি যখন যে গানটা করছি, আমি যেটা বলতে চাইছি তাকে আগে জানতে হবে যে এটা এই গানের রুটটা কোথায়। একেবারে আমার কাছে কথা, যারা এগুলো করছেন তারা নিজেরা লিখুন না, নিজেরা সুর করুন না, কেন অন্যের গান নিয়ে টানাটানি? আর অন্যের গান নিয়ে করতে পারেন তাহলে সেই মানুষটাকে মাথায় নিয়ে করতে হবে, সে কোন ভাবনা থেকে গান লিখেছে, কোন ইয়ের থেকে। আমার একটা বিষয়, একটা জিনিস খুব মনে পড়ছে, আমি একবার ঢাকাতে এসেছিলাম একটা অনুষ্ঠান করতে, তখন আব্দুল লতিফ সাহেবের সঙ্গে, আমার ভীষণ প্রিয় একজন মানুষ আপনাদের দেশের, উনি আমি ওনার সাথে দেখা করতে আমার খুব ইচ্ছা ছিল, তো উনি আমায় বলেছিলেন যে ও আচ্ছা পল্লীগীতি করেন? আমি বললাম হ্যাঁ। লোকটোক নাচাতে পারেন? বললাম না। তাহলে আমার মতো আপনারও কিছু হইব না। আপনার কিছু হবে না মানে কি বলেন? বলছে না, এখন তো শুনি মিলন হবে কতদিনে, গিয়েও নাকি নাচায়, জানে কার সাথে কার মিলনের কথা বলছে। তা আমি ওনাকে একটু গেয়ে শুনিয়েছিলাম, আমরা যে এই ছন্দে, আমারও রেকর্ড আছে গানটা, তা আমি এই রিদিমে গেয়েছি, আমি এটা আপনাকে শোনাবো। বলছে করেন। মিলন হবে কতদিনে, ও মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। উনি বললেন না, এই ছন্দ যদি হয় তাহলে আপনার গান থেকে শুনবে না। বললাম কিন্তু এর থেকে তো বাড়ানো যাবে না, কারণ এই যে বাউল সাধনা যে মূল কথা, এই মানুষের মধ্যে আর একটা মানুষ আছে, সেই মানুষটাকে সন্ধান করছে তারা, সেই মানুষটার কোনোদিন ধরা পাবে না, ছোঁয়া পাবে না। তাই জন্য বলছে বাউল তত্ত্বে যে বাড়ির কাছে আরশিনগর, সেটা এক পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। গানের অন্তর্নিহিত অর্থগুলো আরশির মধ্যে আপনি যখন নিজের সামনে আয়না রাখছেন, তখন আপনি আপনার প্রতিচ্ছবি ওই আয়নার মধ্যে দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি তাকে ছুঁতে পাচ্ছেন?
কখনো ছুতে পারবেন না, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আপনাকে বাড়ির কাছে আসছি নগর, সেটা এক পড়শি বসতকার আয়নার মতো তাকে আমি বুঝতে পারি যে আমার মধ্যে একটা মানুষ আছে যে আমাকে পরিচালনা করছে, যে আমাকে পরিচালিত করছে, কিন্তু তাকে কোনোদিন এটা যেদিন ধরতে পারবে, এটা যেদিন ধরা শেষ হবে, বাউল সাধনা স্তব্ধ হয়ে যাবে আমার বিশ্বাস। অবশ্যই। এবং কলকাতায় তো আপনার 5টি দল আছে, যে দলগুলোর শুরুটা হয়েছিল আপনার হাত ধরে, তো সেই দলগুলোর কথাগুলো একটু শুনি। অ্যাকচুয়ালি আমি এই গানগুলো করতে আমার গবেষণার কাজ, আমি লোকসঙ্গীত নিয়ে গবেষণা করেছি 2000 সালে। আমি কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে আমার অধ্যাপক, খুব লোকসংস্কৃতির খুব বিদগ্ধ মানুষ, অধ্যাপক বরুণ চক্রবর্তীর আন্ডারে আমি ডক্টরেট করি। আমার বিষয় ছিল বাংলা লোকসঙ্গীতের নদী। এই দলগুলো গড়াও সেরকম একটা খানিকটা গবেষণার মধ্যে দিয়ে, মানে কোনো ভেবে তো কাজ করতে করতে মনে হয়েছে যে আমাদের লোকসঙ্গীতে অজস্র গান আছে মেয়েদের ঘিরে, বিয়ের গান, ধামাইল গান, আচার অনুষ্ঠানের গান, প্রচুর প্রচুর গান আমাদের, বেশিরভাগটা মেয়েদের ঘিরে। সেই গানগুলো যদি মেয়েরা দলবদ্ধভাবে গায়, মেয়েরা গায়, তাহলে সেটা তার একটা অন্য মানে দাঁড়ায়, মানুষের কাছে অনেক বেশি প্রেজেন্টেবল হয় সেটা। সেই ভাবনার থেকে মাদল তৈরি করা যথেষ্ট পপুলার এবং মানুষ তাতে অ্যাকসেপ্ট করেছে। আরেকটি দল আছে মুক্তবেড়ি, এরা সম্পূর্ণ জেল বন্দীরা গান গায় এখানে, মানে জেলের সব বন্দী যারা, তাদেরকে নিয়ে দলটা তৈরি করা। মুক্তবেড়ি নামটার মধ্যে কিন্তু মাদল অর্থে, মাদল কিন্তু একটা ফোক ইনস্ট্রুমেন্ট, সেখান থেকে বোঝা যাবে এরা লোকসঙ্গীত গায়। আবার এই দলটাকে যদি আপনি ভেঙে দেন, মা দল করেন, তাহলে মা বা মেয়েদের দল, মা মেয়ে তো একে অন্যের প্রতিচ্ছবি। আর মুক্তবেড়ি নামটাও সেই অর্থে দেওয়া যে ওরা যখন মঞ্চে গান গাইছে, জেলের মধ্যে যখন থাকে, সংশোধনাগারে যখন থাকে, আমাদের ওখানে সংশোধনাগার বলা হয়, সংশোধনাগারে যখন থাকে তখন তো একটা কঠিন অনুশাসনের মধ্যে তাদের থাকতে হয়, মানে ভীষণ রকম। কিন্তু মঞ্চে যখন গান গাইছে তখন সেই অনুশাসনটা নেই, তারা নিজের মতো গান গায়। তৎসত্ত্বেটা প্রশাসনিক বেড়ি পরানো রয়েছে, চারিদিকে তাদের ঘিরে রেখেছে, এই জন্য মুক্ত সাথে বেড়ি, মুক্ত বেড়ি। আবার আরেকটি দল আছে আমার সহযাত্রী, মানে লোকসঙ্গীত মানে তো একেবারে একে অন্যের হাত ধরে চলা, সেই জায়গার থেকে সহযাত্রী নাম দেওয়া, যে একবার সবাই মিলে এই গানের, মানে গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রামে, আজকের লোকসঙ্গীতের কোনো ভেদাভেদ নেই, এবং এই গানের সুর সর্বত্র সব মানুষের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে। এই ভাবনার থেকে সহযাত্রী নাম দেওয়া। বাহিরানা, হেমাঙ্গ বিশ্বাস বলতেন যে লোকসঙ্গীত বাহিরানার গান, হ্যাঁ, ঘরানার, এর কোনো ঘরানা নেই, সবটাই বাহিরানা, সেই ভাবনার থেকে বাহিরানার নাম দেওয়া। মাটি বলে একটি লোকগানের দল আছে আমার ছাত্রছাত্রীদের। মাটি তো আপনি বুঝতেই পারছেন, মাটির গান, মাটির সুর, মাটি মানে আমরা একবার শেকড়, সেই জায়গার থেকে এই দলগুলো বিভিন্ন সময় আমার কাজ করতে করতে মনে হয়েছে বলে এই দলগুলো, তারা নিজেদের মতো করে কাজ করে, কিন্তু সবটাই আমার তত্ত্বাবধানে চলে। গবেষণার একটি অংশ হচ্ছে এই দলগুলি, একেবারে একই লোকসঙ্গীত গাইছে, কিন্তু বিভিন্ন দলের প্রেজেন্টেশনে একটা বিভিন্নতা রয়েছে। এটা আমি জানতে চাচ্ছিলাম যে 5টি দল রয়েছে, 5টি দলের নিশ্চয়ই এক একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে, না থাকলে তো লোকে গান শুনবে না, মানে থাকবে না কোনো। এটা যদি না করা যায় তাহলে কিন্তু লোকে এই 5টি দলের, কারণ একই তো লোকসঙ্গীত গাইছে, তার বাইরে তো কিছু গাইছে না। আচ্ছা, তাদের এক একজনের প্রেজেন্টেশনে বা পরিবেশনে যদি নিজস্বতা না থাকে, মানে আমি মাদলের গান শুনতে যাবো এই জিনিসটা আমি পাবো, বাহিরানার গান শুনতে যাবো এই জিনিসটা আমি পাবো, মুক্তবেড়ির গান শুনতে গেলে এই জিনিসটা পাবো, সেটা যদি না থাকে তাহলে কিন্তু মানুষ কখনোই গান শুনবে না তাদের, বা তাদের অ্যালবাম বেরোলে কিনবে না। আচ্ছা, দলগুলি যখন রিহার্সাল করে বা তাদের গানগুলি যখন কোনো অ্যালবামের রূপ নেয়, তখন আসলে কি ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়? আমি আমার শিকড়ের প্রতি আমি অনেকটা বেশি দায়বদ্ধ এবং আমি অনেকটা বেশি দুর্বল। আমি মনে করি লোকসঙ্গীত বাঙালির একেবারে নিজস্ব সম্পদ, এবং এই সঙ্গীতের গভীরতা এবং ক্ষেত্র এতটাই বড়, সারা পৃথিবীর সঙ্গীত এর পাশে আসতে পারবে না, কোনো সঙ্গীত এর পাশে আসতে পারবে না, সেটা মানে বলার কোনো অপেক্ষাই রাখে না। একা লালন ফকির সারা পৃথিবীকে একদিকে করে দিতে পারে, আর তো অনেক 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 মানুষ আছে আমাদের, হাসন রাজা, রাধারমন, দুদ্দুষা, পাঞ্জুষা, দূরবীন শাহ, জালালউদ্দিন, ভবাপ্রীতানন্দ, কার নাম বলবো, একাধিক একাধিক মানুষ আমাদের লোক, বিজয় সরকার, একাধিক মানুষ, শাহ আব্দুল করিম, উকিল মুন্সি, কত নাম আছে, মানে এটা ভাবা যাচ্ছে না। প্রাথমিকভাবে তাকে চিনে নিতে হয় তার যন্ত্রানুষঙ্গ দিয়ে, সেই জন্য আমরা লোকসঙ্গীতে আমাদের যে নিজস্ব যন্ত্র আছে আমরা সেইগুলোই ব্যবহার করি, দোতারা, বাঁশি, ঢোল, বাংলা ঢোল, তবলা আমাদেরই যন্ত্র হয়ে গেছে।
সারিন্দা। কথা বলতে অনেক ভালো লাগছিল, কিন্তু আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আর কোনো দিন সুযোগ পেলে আমরা অবশ্যই লোকসঙ্গীত নিয়ে আর অনেক গল্প করব, লোকসঙ্গীত শুনবো। আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমি সবাইকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এরকম একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।